আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি সি প্রোগ্রামিং এর নেক্সট ভিডিওর জন্য, ২য় ভিডিওর জন্যে। গত ভিডিওতে আমরা মূলত সি প্রোগ্রামিং এর বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বেসিক জিনিস এবং এর জন্য কি সফটওয়্যার লাগে, কিভাবে ওপেন করতে হয় এবং একটা ছোটখাটো একটা প্রোগ্রামও করে দেখেছিলাম। তো আজকে যেটা করব শুরুতেই একটা প্রবলেম বা একটা প্রোগ্রাম আগে কোড করব এবং সেটা রান করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের ডেটা টাইপ, ইনপুট এবং আউটপুট। তো আজকে কথা না বাড়িয়ে আগে প্রোগ্রাম শুরু করা যাক, তারপরে কোডিং করার সাথে সাথে সেটার ব্যাখ্যা দেওয়া যাবে। তো চালু হয়েছে গতবারের মতোই। ফাইল নিউতে গিয়ে এমটি ফাইল সিলেক্ট করব এবং শুরুর আগেই কন্ট্রোল+S বাটন চাপ দিয়ে ফাইলটাকে একটা নামে সেভ করে দেবো। ধরি আজকের ফাইলটার নাম দিলাম সাম। তো আজকে যেটা মূলত প্রথম কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যোগ 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 বিয়োগ গুণ এবং এর সাথে যা যা আছে সবগুলোই আসলে দেখা যাবে। তো আগে শুরু করা যাক। আজকের মূল যেই বিষয় নিয়ে আলোচনা করব, আগে দুটি সংখ্যার যোগ যোগ বিয়োগ বা গুণ এরকমের যা যা বিষয় আছে সেগুলো আজকে দেখার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি, এটা কিন্তু আমি আসলে একটা কমেন্ট লিখছি। কমেন্ট লেখার জন্য আপনারা একটা কমেন্ট লেখা হয়েছে। কমেন্ট লেখার জন্য আপনারা স্ল্যাশ, দুটা স্ল্যাশ, এক লাইনের কমেন্ট হলে দুটা স্ল্যাশ ব্যবহার করে কমেন্টটা লিখতে পারেন, অথবা যদি একাধিক লাইনের কমেন্ট হয় তাহলে স্ল্যাশ, স্টার চিহ্ন এবং বাকি যা যা আছে তারপরে স্ল্যাশ, তারপরে স্টার চিহ্ন আর স্ল্যাশ। এর মাঝে কিন্তু আপনারা একাধিক লাইনের কমেন্ট করতে পারেন। সো আপনাদের বোঝানোর সুবিধার্থে মাঝে মাঝে কমেন্টের সুবিধার্থে মাঝে মাঝে ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট লেখা যাইতে পারে। তো আগে কোডিংটা শুরু করা যাক। তো ইনক্লুড stdio.h ইন্ট মেইন এবং সেকেন্ড ব্র্যাকেট, এইগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা আগের ভিডিওতেই আমি দেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা যদি কেউ চান তাহলে সেই ভিডিও দেখে এগুলো মানে বেসিক কিছু আলোচনা দেখে নিতে পারেন। তো এবার আজকে আমি যেই প্রোগ্রামিংটা এখন এখানে করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়া একটা দুটো সংখ্যার যোগ করা, দুটো সংখ্যার যোগফল নির্ণয় করা কিংবা বিয়োগফল বা যা যা কিছু আছে। তো এক্ষেত্রে আমাদের প্রথমেই বলে রাখি যে কম্পিউটার যোগ করার জন্য কোন দুটো সংখ্যাকে বা একাধিক সংখ্যাকে যোগ করার জন্য কম্পিউটার আসলে কি করে। কম্পিউটার আসলে প্রথমেই যেটা করে, কম্পিউটার দুইটা বা একাধিক ডেটাকে কি করে তার মেমোরিতে রাখে, তারপর সেটা তার প্রসেসরের সাথে সেটাকে প্রসেস করে এবং সেইখান থেকে সে আমাদেরকে একটা আউটপুট দেয়। এখন কথা হচ্ছে গিয়ে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এই ক্ষেত্রে কম্পিউটারের মেমোরিতে আমাদের সংখ্যা রাখতে হবে। এখন এই জিনিসটা কি করে করা যাইতে পারে? তো এই কাজটি করার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে প্রথমেই আমাদের একটা ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে ভেরিয়েবল কি আর ভেরিয়েবল ডিক্লারেশনটাই বাকি। ভেরিয়েবল বা চলক হলো অজানা রাশি, অর্থাৎ এটা হলো এমন একটা রাশি যে রাশির মানটা আমাদের আগে থেকে জানা নাই। সো ভেরিয়েবল ডিক্লেয়ার এটা অনেকটা আপনারা চিন্তা করতে পারেন কিসের মতো, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যেমন এক্স ওয়াই জেড এগুলো টার্ম ব্যবহার করেন এবং এই এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে কি দেখা যায়, এগুলো এই বিভিন্ন সমীকরণের জন্য এই এক্স ওয়াই জেড এর নির্দিষ্ট বা একটি বা একাধিক নির্দিষ্ট মান নির্ধারণ করা থাকে। তো এইভাবেই এই সি প্রোগ্রামিং এও কিন্তু এক একটা বিভিন্ন ধরনের ডেটা টাইপের কারণে বিভিন্ন রকমের ভেরিয়েবল আমাদের আগে ডিক্লেয়ার করে দিতে হয়, আমাদের আগে কমান্ড দিতে হয় যে আমরা কোন কোন ভেরিয়েবল নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আগে লেখা যাক, তারপরে বলা যাচ্ছে যে কিভাবে এগুলো ডিক্লেয়ার করতে হয়। এখানে দেখুন, এখানে কিন্তু আমরা ৩টা ভেরিয়েবল ইউজ করছি এবং এই ভেরিয়েবলের নাম কি? এই যে এ, বি, সি এবং এর আগে যে এটা ইন্ট লিখছি আইএনটি অর্থাৎ ইন্টিজার বোঝাচ্ছি, এটা হলো এই সেই ভেরিয়েবলটা কি রকমের? ভেরিয়েবলটা কি ভগ্নাংশ? না ভেরিয়েবলটা পূর্ণ সংখ্যা? না ভেরিয়েবলটার ধরন কি? এটা বোঝানোর জন্যই মূলত এর আগে ইন্ট ডেটা টাইপটা ব্যবহার করা হচ্ছে। সো এর সিকোয়েন্সটা যদি বলা হয় তাহলে এর সিকোয়েন্সটা হবে এরকমের যে ডেটা টাইপ
যে কোনো একটা ডেটা টাইপ, তারপরে ভ্যারিয়েবল নেম, ডেটা টাইপ ভ্যারিয়েবল নেম, ডেটা টাইপ এখানে এটা ভ্যারিয়েবল নেম এবং সেমিকোলন। অথবা আপনারা একবারেও ভেরিয়েবলের মানটা এই ভেরিয়েবলের নেমের সাথে অ্যাসাইন করে দিয়ে ভেরিয়েবল নামটা অর্থাৎ ভেরিয়েবলের মানটা আপনারা এখানে একবারেই অ্যাসাইন করে দিয়ে স্টেটমেন্টটা সম্পূর্ণ করতে পারেন। তো বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য আপনাদের আরেকটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরেন একটা শেলফ আছে, যে শেলফে অনেকগুলো ড্রয়ার আছে এবং এই ড্রয়ারগুলো কিন্তু তাদের নির্দিষ্ট মালিকের জন্য নির্ধারিত। অর্থাৎ যদি এই ড্রয়ারটার মালিক হয় রহিম, তবে এই ড্রয়ারটার যদি মালিক রহিম হয় তবে এই ড্রয়ারে শুধু রহিমের জিনিসগুলোই রাখতে পারবে। এই ড্রয়ারটার মালিক যদি হয় করিম, তাহলে এই ড্রয়ারে করিম তার নিজস্ব জিনিসগুলো রাখতে পারবে। অর্থাৎ এই সেলগুলো, এই ড্রয়ারগুলো তার নির্দিষ্ট মালিকের জন্য নির্ধারিত। ঠিক সেরকম ভাবেই যদি আমরা সি প্রোগ্রামিং এর কথা চিন্তা করি, সি প্রোগ্রামিং এর আসলে ভেরিয়েবলটা কিভাবে কাজ করে, অর্থাৎ যেমন ধরুন সি প্রোগ্রামিং এ 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, এ, বি, সি এবং ডি। তো এই ভেরিয়েবলগুলো যখন ডিক্লেয়ার করা হয় তখন তার মেমোরিতে এই 4টা ভেরিয়েবল রাখার জন্য 4টা সেল তৈরি হয়ে যায়। আপনারা এভাবে ভাবতে পারেন যে যখন এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয় তখন মেমোরিতে এই এ, বি, সি এবং ডি নামে 4টা ভেরিয়েবল রাখার জায়গা তৈরি হয়ে যায়। অর্থাৎ এই যে এ নামের যে ভ্যারিয়েবলটি, এর যে ডেটা টাইপ, অর্থাৎ এর কি ইন্টিজার ডেটা টাইপ নাকি ফ্লোটিং ডেটা টাইপ নাকি ডাবল ডেটা টাইপ, সেই অনুসারে কিন্তু এই এ নামের ভেরিয়েবলে সেই ধরনের সংখ্যা বা সেই ধরনের ডেটা আপনি ইনপুট দিতে পারবেন। যেমন ধরেন এ একটা ইন্টিজার টাইপ, একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। সো এক্ষেত্রে এখানে জাস্ট ইন্টিজার সংখ্যা 2 বলতে পারেন, 6 বলতে পারেন, বা যে কোনো রকমের ইন্টিজার সংখ্যা কিন্তু এতে রাখা যাবে। এখন আপনি যদি বলেন দশমিক সংখ্যাও যদি এখানে আমি টাইপ করি বা এতে দশমিক কোনো সংখ্যা অ্যাসাইন করি তাহলে কি হবে? তাহলেও কিন্তু সে ভ্যারিয়েবলটাকে দশমিক আকারে তার এ নামের ভ্যারিয়েবলে জমা রাখবে। অর্থাৎ আমি যদি এতে অ্যাসাইন করি এটা লিখে যে a = 2.12, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে মেমরি সেলে কিন্তু সে 2.12 রাখবে না, সে শুধু রাখবে 2। অর্থাৎ যেহেতু আগেই নির্ধারণ করা আছে যে এ হলো ইন্টিজার ডেটা টাইপ, অর্থাৎ এতে শুধু ইন্টিজার টাইপের যে কোনো রকমের ডেটা ব্যবহার করা যেতে পারে, সে কারণে এ নামের ভেরিয়েবলটিতে জাস্ট ইন্টিজার ডেটাই ব্যবহার করা যেতে পারে। তাছাড়া এরকমের আরো অনেক রকমের ডেটা টাইপ আছে, যেমন ফ্লোট ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ডাবল ডেটা ফ্লোট ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ, তারপরে যে কোনো রকমের ইংরেজি ওয়ার্ড রাখার জন্য ক্যার ডেটা টাইপ। এরকমের অনেক ডেটা টাইপ আছে এবং এগুলোর মাধ্যমে কিন্তু ভ্যারিয়েবলটা কি আকারের, অর্থাৎ কি বোঝাচ্ছে ভ্যারিয়েবলটা, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই ডেটা টাইপটা নির্দেশ করে। তো এবার প্রোগ্রামে ফিরে আসা যাক। আমরা যে কাজটি করতে চাচ্ছিলাম, দুটো সংখ্যা যোগ করা। সো এখানে দেখা যাক, এখানে এ, বি, সাম দুইটা ভ্যারিয়েবল আমরা আগে নির্দেশ করে দিচ্ছি এবং এই তিনটা ভ্যারিয়েবল নির্দেশ করেছি এবং এই তিনটা ভ্যারিয়েবলই কিন্তু আমাদের ইন্টিজার ডেটা টাইপ। সো পরবর্তীতে যাই, পরবর্তীতে এই ক্ষেত্রে এখানে কি করা হয়েছে, এইখানে এই ভ্যারিয়েবলগুলোতে জাস্ট মান অ্যাসাইন করা হয়েছে। এখানে পরবর্তীতে আপনারা দেখবেন যে সমান সমান এবং একটা সমান এবং দুইটা সমান চিহ্নেও কিন্তু পার্থক্য আছে। এই যদি আমি দুইটা সমান বোঝাই তাহলে কিন্তু এটা দ্বারা আপনার দুইটা শর্ত বা দুইটা রাশি ইকুয়াল, অর্থাৎ দুইটা রাশির অভেদ জিনিসটাকে এই দুইটা ইকুয়াল সাইন দ্বারা বোঝানো হয়। এবং যদি জাস্ট একটা ইকুয়াল সাইন দেওয়া হয় তাহলে কিন্তু এই ইকুয়াল সাইনের মাধ্যমে যে কোনো ডেটাকে যে কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়। তো এখানে আমরা এ বিতে দুইটা ডেটা অ্যাসাইন করলাম, এ বিতে আমরা দুইটা ডেটা অ্যাসাইন করলাম। এবার পরবর্তীতে দেখা যাক, এখান থেকে এখানে আবার আমরা আরেকটা স্টেটমেন্ট ব্যবহার করেছি। এখানে আবার সাম ভেরিয়েবলে আমরা a প্লাস বি এর মানটুকুকে অ্যাসাইন করলাম। অর্থাৎ a প্লাস বি করলে যত মান হবে, মানে অর্থাৎ যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা কিন্তু আমাদের সাম ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। অর্থাৎ কম্পিউটার a প্লাস বি এর মানটা প্রসেস করার পরে সাম ভেরিয়েবলে এই মানটা রেখে দেবে। এরপর যেটা দেখা যাক, এবার প্রিন্টএফ ফাংশনের এই অংশটুকুকে খেয়াল করি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিন্ট আগের দিন কিন্তু যেই প্রোগ্রামিংটা ফার্স্ট কোডিংটা করেছিলাম সেখানে জাস্ট প্রিন্টএফ এই ফাংশনের ভিতরে একটা অংশ ছিল, অর্থাৎ প্রিন্ট করতে বলা হয়েছিল। এখানে কিন্তু ডাবল কোটেশনের ভিতরে একটা অংশ এবং কমা দিয়ে আরেকটা অংশ দেখা যাচ্ছে। এবার ব্যাখ্যা করা যায়, আগে দেখা যাক এটা রান করলে কেমন হয়, তারপরে ব্যাখ্যা করা যাবে যে এটা মানে আসলে কি বোঝাচ্ছে। কম্পাইল করা হলো এবং এটাকে রান করা হলো।
সামেশন ইজ 110, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি দুইটা সংখ্যা অ্যাসাইন করছিলাম 50 এবং 60, সেই সংখ্যার যোগফল কিন্তু এই প্রোগ্রামটা দেখিয়ে দিচ্ছে। সেই সংখ্যার যোগফলটা এই প্রোগ্রামটা এখানে দেখিয়ে দিচ্ছে। সো এখানে এবার কাজের কথা আসা যাক। আমরা আগের দিন বলেছিলাম যে প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা যাই রাখবো তাই কিন্তু প্রিন্ট হবে। প্রিন্টএফ ফাংশনের ডাবল কোটেশনের ভিতর যাই রাখবো তাই কিন্তু প্রিন্ট হবে। এখানে এক্ষেত্রে একটা জিনিস দেখা যাক, এখানে সামেশন ইজ পার্সেন্টেজ ডি, অর্থাৎ এখানে পার্সেন্টেজ ডি টুকু কেন প্রিন্ট হলো না? আপনাদের হয়তো এটা মনে আসতে পারে যে এটুকু পুরোটুক যা লেখা আছে হুবহু তাই তো প্রিন্ট হতে পারতো, কিন্তু না। কারণ এক্ষেত্রে এই পার্সেন্টেজ ডি যেটা, সেটা হলো একটা ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ পার্সেন্টেজ ডি ইজ আ ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার একে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ আপনার এটাকে এখানে যেটা দেখা যাচ্ছে যে এই এ বি সাম এই তিনটা ভেরিয়েবল কি টাইপের, এরা ইন্টিজার ডেটা টাইপ, অর্থাৎ এরা শুধু পূর্ণ সংখ্যা। এবং এই পূর্ণ সংখ্যা যেহেতু এরা, সেক্ষেত্রে এখানে পার্সেন্টেজ ডিটা ব্যবহার করা হয়েছে, কারণ এখানে ডি বলতে আপনারা ডেসিমাল বোঝানো যেতে পারে, যে এখানে পার্সেন্টেজ ডি দেওয়ার ফলে বোঝানো হয়েছে যে এটা একটা দশমিক দশমিক সংখ্যা, এবং যেহেতু এটা দশমিক সংখ্যা সেই কারণে কমার পরে এই দশমিক সংখ্যার এই অংশটুকুতে আমরা কোন ভ্যারিয়েবলের মানটা বসাইতে যাচ্ছি, কোন মানটা বসাইতে যাচ্ছি, আমরা সাম মানটুকু বসাইতে যাচ্ছি। এই কারণে কিন্তু এক্ষেত্রে পার্সেন্টেজ ডি এই ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করার পর কমা দিয়ে এই সাম ভেরিয়েবলটা বসানো হয়েছে। কারণ কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে আমরা দুইটা সংখ্যার যোগফল দেখতে যাচ্ছি। এখন যদি আপনি বলেন যে সাম না দিয়ে আমি এ দিয়ে দেখি কি হয়, তাহলে দেখা যাক। সাম না দিয়ে এ দিয়ে দেখি, এক্ষেত্রে দেখা যাবে সামেশন ইজ 60, অর্থাৎ এক্ষেত্রে আমি কিন্তু সাম ভেরিয়েবলটাকে এখানে লেখি নাই, অর্থাৎ এই পার্সেন্টেজ ডি দ্বারা কিন্তু আমি এ ভেরিয়েবলটাকে নির্দেশ করছি। এখন এই এ ভেরিয়েবলটাকে নির্দেশ করার কারণে কিন্তু এক্ষেত্রে পার্সেন্টেজ ডি এর স্থানে আমার এর যে অ্যাসাইন করা মান সেটা আসছে। আমি যদি বি দিই তাহলে এখানে প্রিন্ট করার সময় এখানে 50 লেখা উঠবে। ঠিক সেভাবেই এখানে আমি, যেহেতু আমরা যোগফল দেখতে যাচ্ছি, তাই সাম ভেরিয়েবলটা এখানে লেখার কারণে এই পার্সেন্টেজ ডি অংশটুকুতে আমার যোগফলটা চলে এসেছে। এভাবেই মানে প্রিন্টএফ ফাংশনগুলোতে পার্সেন্টেজ ডি বা এরকমের যতগুলো ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব, সেই ফরম্যাট স্পেসিফায়ারটা কার জন্য বা কোন চলকের জন্য আমরা ব্যবহার করব, কমা দিয়ে সেই চলকটাকে আমরা এই ডান পাশে রেখে দেবো। তো এইভাবেই হলো মূলত একটা একটা যোগের প্রোগ্রাম করা হলো। এরপরে আপনি আরো চাইলে এখানে আরেকটা ডেটা টাইপ বাড়িয়ে আরেকটা ভেরিয়েবল করে নিতে পারেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আমি বিয়োগফল দেখাই, তো এখানে আরেকটা ভেরিয়েবল নিই, সাপোজ মাইনাস। অর্থাৎ আমি বিয়োগফল বের করতে যাচ্ছি। তো এখানে আবার আরেকটা স্টেটমেন্ট আমি জুড়ে দিই, মাইনাস ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি, এই স্টেটমেন্টটা জুড়ে দিয়েছি, এবং এখানে আরেকটা স্টেটমেন্ট চালু করি, প্রিন্টএফ। কমেন্ট দিই, কমেন্টটা তো প্রয়োজন নাই। একটু কম্পাইল করে দেখা যাক। এই যে এবার দেখেন এখানে আউটপুটটা কি আসছে, সামেশন ইজ 110, অর্থাৎ প্রথমটা যোগ করা হয়েছে, এবং দ্বিতীয়টায় যেটা দেখা যাচ্ছে যে 60 মাইনাস 50 ইজ ইকুয়ালস টু 10। এটা কেন দেখালো 60 মাইনাস 50 ইজ ইকুয়ালস টু 10? এটার ব্যাখ্যা যদি বলি, এখানে আমরা তিনটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছি, এবং এই তিনটা ফরম্যাট স্পেসিফায়ারকে কোন কোন চলকের জন্য এই তিনটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছি সেটা কমা দিয়ে দিয়ে ক্রমানুসারে আমরা বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ এই প্রথম ফরম্যাট স্পেসিফায়ারটার জন্য আমরা এ ভেরিয়েবল ব্যবহার করেছি, দ্বিতীয়টার জন্য আমরা বি ভেরিয়েবল ব্যবহার করেছি, তৃতীয়টার জন্য আবার আমরা এই মাইনাস ভেরিয়েবলটা ব্যবহার করে দিচ্ছি। সো এই কারণে এই পার্সেন্টেজ ডি এর এখানে আমার 60 এর অ্যাসাইন করা 60 মানটি এসেছে, পার্সেন্টেজ ডি এই দ্বিতীয়টার কারণে আমার দ্বিতীয়টার জায়গায় আমার 50 এসেছে, এবং তৃতীয়টার জায়গায় আমার 60 মাইনাস 50 অর্থাৎ 10 সংখ্যাটা দেখা যাচ্ছে। এবং আপনাদের মনে আরো একটা কোশ্চেন আসতে পারে যে এইখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করছি, এই ব্যাকস্ল্যাশ এন। এটা কেন অ্যাড করছি? এটা কেন অ্যাড করছি এটা বোঝার জন্য আপনারা ব্যাকস্ল্যাশ না দিয়ে একবার প্রোগ্রামটিকে চালু করে দেখা যাক যে কি হয়। এই যে প্রথমটায় ব্যাকস্ল্যাশ আমি দিলাম না, এবার কম্পাইল করে দেখা যাক কি দেখা যায়। এখানে দেখা যাচ্ছে সামেশন ইজ 110 60 মাইনাস 50 ইজ ইকুয়ালস টু 10। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে শুধু ব্যাকস্ল্যাশটা না দেওয়ার কারণে দুইটা লাইন, দুইটা অংশ এখানে একসাথে কিন্তু জোড়া লেগে যাচ্ছে, এবং বোঝা যাচ্ছে না যে এটা দুইটা দুইটা আলাদা স্টেটমেন্ট। অর্থাৎ ব্যাকস্ল্যাশ এন এক ধরনের এসকেপ সিকোয়েন্স, অর্থাৎ দুইটা লাইন আলাদা করতে আমরা ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করি। এরকমের আরো অনেক আছে, যেমন ব্যাকস্ল্যাশ টি আছে, ব্যাকস্ল্যাশ এ আছে সাউন্ড শোনানোর জন্য, ব্যাকস্ল্যাশ টি দ্বারা সাধারণত একটা পরিমাণ ফাঁকা দেওয়া হয়। এরকমের আরো রকমের এসকেপ সিকোয়েন্স আছে। তো এই ব্যাকস্ল্যাশের কারণটা হলো শুধু জাস্ট নিউ লাইনে দেখানো, অর্থাৎ নতুন একটা লাইনে এই প্রোগ্রামটাকে দেখানো, এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করার জন্য।
এই যে দেখুন এবার আবার ঠিক আছে, অর্থাৎ নতুন লাইনে জিনিসটা দেখাচ্ছে। তো এটাই হলো গিয়ে আজকের মূলত মেইন বেসিক যে জিনিস, যে আমরা প্রথমে বলেছিলাম আজকে দুটা সংখ্যার যোগফল দেখাবো। তো এইভাবেই হলো যোগফলটা দেখানো হয়েছে। ও আরেকটা জিনিস বলা যাক, যে এখানে আমরা বারবার লিখছি ইন্টিজার এ, ইন্ট বি, ইন্ট সাম, ইন্ট মাইনাস। এখন এটা কিন্তু একটা লাইনেই করা যায় এত বারবার ইন্ট না লিখে, যেহেতু এই চারটাই আমার একই ডেটা টাইপ, একই ধরনের চলক, অর্থাৎ তাদের ধরন একই। সেক্ষেত্রে জাস্ট কমা দিয়ে এ বি সাম মাইনাস, অর্থাৎ কমা দিয়ে, এই যেহেতু যে চলকগুলো একই ধরনের, সেক্ষেত্রে আমরা প্রথমে ডেটা টাইপ উল্লেখ করে পরে মূল যতগুলো চলক আছে ততগুলো চলক জাস্ট কমা দিয়ে লাস্টেরটাই সেমিকোলন বসিয়ে দিলেই কিন্তু প্রোগ্রামিংটা ঠিক থাকবে। অর্থাৎ এই যে আবার কম্পাইল করছি, রান করলাম, এই যে এখনো কিন্তু প্রোগ্রামটা ঠিক আছে। অর্থাৎ মূলত সংক্ষেপে যদি বলতে হয়, একবার ডেটা টাইপ দিয়ে যতগুলো চলক আছে ততগুলো কমা কমা দিয়ে লিখলেই হবে। এবার আরেকটা জিনিস বলা যাক, যে এই ভ্যারিয়েবল গুলোর যে মানগুলো, এগুলো তো আমরা আলাদা আলাদা করে অ্যাসাইন করেছি, কিন্তু এটা কিন্তু আরেকভাবেও করা যায়। অর্থাৎ এটাকে আলাদা আলাদা দুইটা লাইনে না লিখে ওই একই লাইনেই ভ্যারিয়েবলের সাথে সমান সমান দিয়ে, সমান সমান চিহ্ন দিয়ে ভ্যারিয়েবলের মানটা ভ্যারিয়েবলের মানটাকে আমরা অ্যাসাইন করতে পারবো। তাহলেও কিন্তু প্রোগ্রামের কোনো সমস্যা হবে না, অর্থাৎ এটা এক্ষেত্রে এক লাইনে কাজটা হয়ে যাচ্ছে। সো এবার যদি ভ্যারিয়েবলের মান অ্যাসাইন করার কথা বলি, তো সেক্ষেত্রে প্রথমেই চলকের সাথে এই সমান সমান চিহ্ন দিয়ে ভ্যারিয়েবলের মানটা অ্যাসাইন করে দিলেই হচ্ছে। তো এবার দেখি প্রোগ্রামটা ঠিক আছে কিনা। প্রোগ্রামটা এখনো ঠিকঠাক আছে মোটামুটি। এবার আরেকটা জিনিস দেখা যাক, এখানে 60 এর সমান 60, এখানে 60 না লিখে আমি দশমিক বানিয়ে দিই, এটাকে 60.56 দিয়ে দিই। তো এবার এটাকে কম্পাইল করি, কম্পাইল করার পর এটাকে রান করি, কম্পাইল করার পর এটাকে রান করে দেখা যাক কি হয়। প্রোগ্রামের কিন্তু দেখা যাচ্ছে কোনো পরিবর্তন নাই, অর্থাৎ এখানে সামেশন ইজ 110 এবং 60 মাইনাস 50 ইজ ইকুয়ালস টু 10 ওই একই আছে। আমরা কিন্তু 60.56 নিয়েছিলাম, কিন্তু এখানে কি, এখানে কম্পিউটারটা এটাকে 60.56 ধরে নাই, 60 ধরেছে। এর কারণটা কি, ওই যে আগেই বলেছিলাম যে এটার ডেটা টাইপটা কি ইন্টিজার, অর্থাৎ এখানে আমি যাই রাখবো তাই দশমিকের হইতে হবে। তাই বলে যদি আমি এটাকে এর মান দশমিক হিসেবে অ্যাসাইন করি, তাও কম্পিউটারটা দশমিক সংখ্যার শুধু পয়েন্টের আগের অংশটিকে অ্যাসাইন করবে, অর্থাৎ চলকটিতে শুধু কম্পিউটার শুধু চলকটিতে পূর্ণ সংখ্যাটুকুকে রাখবে, কিন্তু বা দশমিকের পরের অংশটুকুকে রাখবে না। এই জিনিসটাকে, এই যে দশমিক সংখ্যা অ্যাসাইন করার পরও কম্পিউটারটা তার চলকে দশমিকের শুধু পূর্ণ সংখ্যাটাই রেখেছে, এই জিনিসটাকে কিন্তু বলা হয় টাইপ ক্যাস্ট। এই জিনিসটাকে কি বলা হয়, টাইপ ক্যাস্ট। অর্থাৎ এখানে দশমিক সংখ্যাকে টাইপ ক্যাস্ট করে ইন্টিজারে আনা হয়েছে। তো আজকে মূলত এই ছিল আলোচনার মূল বিষয়বস্তু, যে ডেটা টাইপ কত প্রকার, কি কি ডেটা টাইপ, কি কি ধরনের ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে স্টেটমেন্ট ব্যবহার করতে হয়, কিভাবে এই ফরম্যাট স্পেসিফায়ারের ব্যবহার করতে হয় এবং ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে চলকগুলোর মান রাখতে হয়। এগুলোই ছিল মূলত আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আরেকটা কথা যেটা বলে রাখি, যে সি প্রোগ্রামিং এর খুঁটিনাটি ভালো করে জানতে হলে বারবার নিজের হাতে টাইপ করা এবং কোনো বিষয়ে প্রশ্ন আসলে সেটা টাইপ করে দেখা, যেটা আসলে কি হয়। যেমন এটা আমি আজকে একটা জিনিস দেখলাম, যে আমি তো এর মান 60 অ্যাসাইন করেছি, দেখি এই 60 এর জায়গায় আমি 60.56 দিয়ে দেখি যে আসলে কি হয়, কম্পিউটারটা আসলে কি করে। এভাবে মনে যদি কোনো প্রশ্ন আসে থাকে, তাহলে সরাসরি সময় ব্যয় না করে সরাসরি টাইপ করে ওটা রান করে চালিয়ে দেখা, যে দেখা এটা এখানে কি পরিবর্তন আসে এবং এই জিনিসটার এই পরিবর্তনটা কেন হয়। এভাবে টাইপ করার মাধ্যমে কিন্তু এইগুলো জানা যায়, যে এটা না দিলে কি হয়, এটা দিলে কি হয়। যেমন আপনি দেখতে পারেন রিটার্ন 0 না দিলে কি হয়, কোনো পরিবর্তন হয় কিনা, বা এই ধরনের এই জিনিসগুলোই, যে কোনো প্রশ্ন আসলে টাইপ করে রান করে চালিয়ে দেখা, যে এটা না দিলে বা এটা দিলে আসলে প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করে। আর আরেকটা জিনিস একটু ক্লিয়ার করা যাক, যে কোনো ভেরিয়েবলে কোনো মান অ্যাসাইন করার ক্ষেত্রে জিনিসগুলা কিভাবে কাজ করে, এটা বোঝানোর জন্য আমি আরেকটা করে রেখেছি, আরেকটা ফাইল সেভ করে রেখেছি। সেখানে দেখা যাক ইন্টিজার এক্স ওয়াই, দুইটা ইন্টিজার নিলাম, এক্স এর মান 25, ওয়াই এর মান 20, ওয়াই এর মান এক্স। এক্স এর মান 11, প্রিন্টে এখানটাতে তাহলে আউটপুটটা কি আসবে। এখানে আমরা দেখা যাচ্ছে যে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা এক্স, এখানে তাহলে এক্স না, সরি, এটা ওয়াই। এখানে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা ওয়াই, এখানে তাহলে ওয়াই এর মানটা কি আসবে। আমরা এখানে দেখুন স্টেটমেন্টে আগেই বলে দিয়েছি যে এক্স সমান 25, আবার ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, আবার এক্স ইজ ইকুয়ালস টু 11, অর্থাৎ এক্স এর মান যা ওয়াই এর মানও তাই। কিন্তু এক্ষেত্রে প্রথমে এক্স এর মান 25 অ্যাসাইন করা হয়েছে, লাস্টে গিয়ে এক্স এর মান 11 অ্যাসাইন করা হয়েছে, কিন্তু ওয়াই এর মান কিন্তু এক্স। তাহলে এইখানটাতে প্রিন্ট হওয়ার সময় ওয়াই এর মানটা কি হবে আসলে। আপনারা যারা ভাবতে পছন্দ করেন, তারা পজ করে আগে আউটপুটের কথা ভাবুন, যে আউটপুটে কি আসবে।
তো আগে প্রোগ্রামটা কম্পাইল করে দেখা যাক যে আউটপুটে কি আসে। রান করে দেখা যাক। আউটপুটে কিন্তু 25 এসেছে। এখানে কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে x এর মান তো আমরা 11 নির্ধারণ করেছিলাম। কিন্তু y এর মান x কেন আসলো? y এর মান তো x, তাহলে y এর মান 11 কেন আসলো না? আসলে বিষয়টা হচ্ছে গিয়ে মূলত ধারাবাহিকতার ব্যাপার। এখানে আমি x এর মান আগে 25 অ্যাসাইন করেছিলাম এবং পরবর্তীতে যেয়ে y এর মান পরবর্তীতে গিয়ে কি করছি? এই x এর মানটাকে y তে আবার অ্যাসাইন করেছি। এবং এর পরবর্তীতে x এর মানটা আবার 11 দিয়ে অ্যাসাইন করা হয়েছে। y তে যখন আমি x এর মান আগেই অ্যাসাইন করা হয়ে গেছে, এর পরবর্তী ধাপে x ভেরিয়েবলে 25 এর মানটা সরে গিয়ে 11 মানটা এসেছে। কিন্তু এই y চলকে কিন্তু x এর মান আগে থেকেই অ্যাসাইন করা হয়ে গেছে। অর্থাৎ 11 অ্যাসাইন করার আগেই কিন্তু y এ এই যে এই 25 সংখ্যাটুকু অ্যাসাইন হয়ে গেছে। এই কারণেই কিন্তু যখন আমরা রান করলাম তখন y এর মানটা আমাদের 25 দেখিয়েছে। তো এভাবে আরো যদি মনে কোনো প্রশ্ন থাকে যে এই মান অ্যাসাইন করার ক্ষেত্রে এই চলকগুলো কিভাবে কাজ করে বা এদের কার্যপদ্ধতি কি, তো আপনারা কি করবেন, সরাসরি আগে প্রোগ্রামটা কোড করে নিজে নিজে চালিয়ে রান করে দেখবেন। তো আজকের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। হ্যাঁ, আজকেও বেশি কিছু করানো যায়নি। আজকে মাত্র একটি প্রোগ্রাম দেখানো হয়েছে এবং এর খুঁটিনাটি এবং বেসিক কিছু কথাবার্তা আলোচনা করা হয়েছে। আশা করি পরবর্তী প্রোগ্রামগুলোতে অত বিস্তারিতভাবে না গিয়ে দ্রুততার সাথে কিভাবে এফিশিয়েন্টলি করা যায় সেভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করব। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ করা গেল। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক দিবেন এবং যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পান। সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।